এসএসসি পরীক্ষার্থী 2026 ব্যাচের শিক্ষার্থী সবাইকে রসায়ন ক্লাসে স্বাগতম। আজকে আমি আলোচনা করছি পদার্থের গঠন শীর্ষক অধ্যায়ের আইসোটোপ, আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর নির্ণয়, শতকরা পরিমাণ থেকে আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভরের সাহায্যে আণবিক ভর নির্ণয়, তেজস্ক্রিয় আইসোটোপ ও তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার শীর্ষক টপিকসগুলো দিয়ে তৃতীয় লেকচারটি সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আইসোটোপ মূলত একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু। ভর সংখ্যা ভিন্ন হলে একই মৌলের পরমাণু সমূহকে আইসোটোপ বলা হয়। যেমন প্রোটিয়াম 1 অর্থাৎ প্রোটন সংখ্যা একটাই, নিউট্রন তো আর নাই। ডিউটেরিয়াম 2 ট্রিটিয়াম 3 তাহলে হাইড্রোজেনের প্রকৃতিতে এই 3 ধরনের আইসোটোপ লক্ষ্য করা যায়। আবার ল্যাবরেটরিতে পারমাণবিক সংযোজন বিক্রিয়ার সাহায্যে বিজ্ঞানীরা আরও 4টি হাইড্রোজেনের আইসোটোপ প্রস্তুত করেছেন। H4, H5, H6, H7। এখানে 3টা, এখানে 4টা, এখানে 5টা, এখানে 6টা পর্যন্ত নিউট্রন নিউক্লিয়াসে সংযুক্ত করা সম্ভব হয়েছে। কার্বন পরমাণুতেও প্রকৃতিতে আমরা 3 ধরনের আইসোটোপ দেখি: কার্বন 12, কার্বন 13, কার্বন 14। কার্বন 12 তার মানে এখানে কার্বনের যেহেতু পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা 6টা, সুতরাং এখানে নিউট্রন আছে 6টা, এখানে নিউট্রন আছে 7টা, কার্বন 14-এ নিউট্রন আছে 8টা। তাহলে কার্বন 12, 13, 14 কার্বনের 3টা আইসোটোপ। প্রিয় শিক্ষার্থীরা, রসায়নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। কোনো মৌলের পরমাণুর প্রকৃত ভর মনে রাখা বেশ মুশকিল বা এর রাসায়নিক হিসাব নিকাশ করার ক্ষেত্রেও জটিলতা তৈরি করবে। যে কারণে রাসায়নিক পদার্থের হিসাব নিকাশের সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে কোনো পরমাণুর প্রকৃত ভর প্রকাশ না করে আপেক্ষিক ভর প্রকাশ করা হয়। পূর্বে হাইড্রোজেন যেহেতু সবচেয়ে হালকা মৌল, তাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে একক ধরে নেওয়া হতো এবং হাইড্রোজেনের পরমাণুর ভরের তুলনায় কোনো মৌলের পরমাণু যত গুণ ভারী তার পারমাণবিক ভর তত। যেমন সালফারের একটি পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় 32 গুণ ভারী, সুতরাং সালফারের পারমাণবিক ভর হলো 32। কিন্তু অধুনা হিসেব নিকাশের সুবিধার্থে ও সূক্ষ্মতার বিচারে হাইড্রোজেন পরমাণুর ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর না ধরে আপেক্ষিক পারমাণবিক ভরের একক ধরা হয়েছে। একটি কার্বন 12 আইসোটোপের প্রকৃত যে ভর, অর্থাৎ কার্বন 12 পরমাণুর প্রকৃত যে ভর, সেই ভরকে 12 দিয়ে ভাগ করলে যে ভাগফলটি পাওয়া যায় তাই হলো পারমাণবিক ভরের একক। তো সেক্ষেত্রে কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভরকে 12 দিয়ে ভাগ করলে পাওয়া যায়, কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 19.92 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই পরিমাণকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভরের 12 ভাগের 1 ভাগকেই বলা হয় পারমাণবিক ভরের একক। তাহলে কার্বন পরমাণু নিজে এই পরিমাণের কত গুণ? 12 গুণ, তাই কার্বনের পারমাণবিক ভর হলো 12। হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই পরিমাণ দুইটা একেবারেই সামান্য একটু পার্থক্য ব্যতিরেকে প্রায় সমান, তার জন্য হাইড্রোজেনের পারমাণবিক ভরকে 1 ধরা হয়। তো এইভাবে কোনো মৌলের পরমাণু যদি এই পরিমাণের চেয়ে 18 গুণ ভারী হয় তাহলে তার পারমাণবিক ভর হবে 18, যদি 100 গুণ ভারী হয় তাহলে তার পারমাণবিক ভর হবে 100। তো এভাবে আমরা কোনো মৌলের পরমাণুর প্রকৃত ভরও
খুব সহজেই মনে রাখতে পারি। যেমন আপেক্ষিক পারমাণবিক ভরের শুধুমাত্র এই পরিমাণটা যদি আমরা মনে রাখতে পারি যে এক একক ভর বলতে কি বোঝায়, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে কোনো মৌলের প্রকৃত পরমাণুর ভর নির্ণয় করা কোনো কঠিন কিছু নয়। যেমন সোডিয়ামের একটি পরমাণুর ভর কত হবে, খুব সহজেই নির্ণয় করা যাবে। সোডিয়ামের পারমাণবিক ভর সমান 23। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝি, যে কার্বন 12 আইসোটোপের ভরের প্রকৃত ভরের 12/1 তুলনায় 23 গুণ। তাহলে প্রকৃত ভর হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রামের 23 গুণ। তাহলে প্রকৃত ভর হবে 23 গুণন 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন 23-এর সাথে 1.66 ক্যালকুলেটারে গুণ করে আমরা যে ফলাফল পাবো, সেই ফলাফল গুণন 10⁻⁻24। তাহলে এভাবে আমরা পর্যায় তালিকায় যে 118টা মৌলের উল্লেখ আছে, 118টা মৌলেরই পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে পারি। যে পারমাণবিক ভরটা মনে রাখবো আমরা, তারপর পারমাণবিক ভর দিয়ে 1.66 ইন্টু 10⁻⁻24কে গুণ করলেই আমরা সংশ্লিষ্ট মৌলের প্রকৃত পক্ষে একটি পরমাণুর ভর কত তা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বা সংক্ষেপে পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। প্রকৃতিতে একই মৌলের যে ভিন্ন ভিন্ন পরমাণু, যেগুলোকে আমরা আইসোটোপ বলি, তারা একই পরিমাণে থাকে না। অর্থাৎ কোনো কোনো আইসোটোপের পরিমাণটা বেশি থাকে, কোনো কোনো আইসোটোপের পরিমাণ কম থাকে। ফলে সংশ্লিষ্ট মৌলের পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে জটিলতা নিরসনের স্বার্থে একটি সহজ পদ্ধতি ব্যবহার করা হয় আইসোটোপের পারমাণবিক ভর নির্ণয়ের। সেই সহজ পদ্ধতিটা আমি একটু আলোচনা করছি। ধরা যাক একটি মৌল এক্স। তাহলে এক্স এর দুইটি আইসোটোপ X1 X2। X1 আইসোটোপের ভর সংখ্যা P এবং তার প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণ m%। এক্স এর আরেকটি আইসোটোপ X2 এর ভর সংখ্যা Q এবং প্রকৃতিতে পাওয়া যায় n%। তাহলে m+n হচ্ছে 100। এখন আমরা এক্স মৌলের পারমাণবিক ভর নির্ণয় করব। এর পারমাণবিক ভর হচ্ছে X1 আইসোটোপের ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ প্লাস X2 আইসোটোপের ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ ডিভাইডেড m+n, তার মানে 100। এভাবে আমরা যে সংখ্যাটা পাবো তাই হলো এক্স মৌলের পারমাণবিক ভর। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্রকৃতিতে ক্লোরিনেরই পার্সেন্টেজ এরকমভাবে পাওয়া যায়। ক্লোরিন একটি পাওয়া যায় 75%, আরেকটি ক্লোরিন পাওয়া যায় 25%। 75% পাওয়া যায় মূলত 35 ক্লোরিন, আর 25% পাওয়া যায় 37 ক্লোরিন। তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তাহলে এখানে নিউট্রন আছে 18টি আর 37-এ নিউট্রন আছে 20টি। আমরা যদি ক্লোরিনের ভর সংখ্যা জানি তাহলে এই সূত্র ব্যবহার করে খুব সহজেই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। যেমন ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর বা সংক্ষেপে পারমাণবিক ভর 35 ক্লোরিনের ক্ষেত্রে ভর সংখ্যা 35 গুণন শতকরা পরিমাণ 75 প্লাস 37-এর ক্ষেত্রে ভর সংখ্যা 37 গুণন শতকরা পরিমাণ 25 ডিভাইডেড বাই 100। তাহলে ক্যালকুলেটরে এই হিসাব নিকাশ করার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাবাউট 35.5। তাহলে এই হচ্ছে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এবং যতগুলো আইসোটোপ আছে সবগুলোরই ভর সংখ্যা এবং শতকরা পরিমাণের গুণফল এর যোগফল বের করবে। এরকম প্লাস দিয়ে দিয়ে যোগফল বের করে 100 দিয়ে ভাগ করলেই সংশ্লিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের 56 পেজে
তোমরা কপারের ক্ষেত্রে এরকম একটি উদাহরণ দেখতে পাবে যে কপারের আইসোটোপ হচ্ছে দুটা, একটি 65 কপার আর একটা 63 কপার। তো এখন যদি বলা হয় যে কোন কপারের পার্সেন্টেজ কত, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে যে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর কত, সেটা দেওয়া থাকবে। তো কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে এখন আমরা ওই সূত্রটা ব্যবহার করব যে একটা 65 কপার আর একটা 63 কপার, ধরি 65 কপার পাওয়া যায় x%, তাহলে ভর সংখ্যা 65 গুণন এক্স প্লাস 63 কপার, তাহলে 63 কপার কতটুকু থাকবে? 65 কপার যদি x% থাকে তাহলে 63 কপার থাকবে 100 মাইনাস x%, তাহলে 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 65x প্লাস 6300 মাইনাস 63x, 100 গুণন 63.5, 6350। এখন তাহলে 65x মাইনাস 63x 2x, তাহলে 6350 মাইনাস 6300 বা 2x সমান 50, অতএব x এর মান হচ্ছে 25। x এর মান যেহেতু 25, তাহলে 65 কপার আছে 25% আর 63 কপার আছে 100 মাইনাস 25, 75%। এইভাবে আমরা কোনো মৌলের আইসোটোপের ভর সংখ্যা যদি দেয়া থাকে এবং আপেক্ষিক পারমাণবিক ভর যদি দেয়া থাকে, তাহলে প্রকৃতিতে কোন আইসোটোপ কত পার্সেন্ট হারে বিরাজ করছে সেটা নির্ণয় করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সাহায্যে খুব সহজেই কোনো পদার্থের আণবিক ভর নির্ণয় করা যায়। কোনো পদার্থের একটি অণুতে অনুস্থিত বিভিন্ন মৌলের পারমাণবিক ভরকে উক্ত মৌলের পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে পরবর্তীতে গুণফলগুলোকে যোগ করে আণবিক ভর নির্ণয় করা হয়। যেমন আমি একটি উদাহরণের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করি। ফসফরিক অ্যাসিডের আণবিক ভর 98। কিভাবে হয়? ফসফরিক অ্যাসিডের প্রথমে জানতে হবে সংকেত, তাহলে H3PO4। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে 1 গুণন 3 প্লাস ফসফরাসের পারমাণবিক ভর 31 গুণন 1 আর অক্সিজেনের 16 গুণন 4। তাহলে মোট যোগ করলে গুণফলগুলোর যোগফল হচ্ছে 98। তাহলে ফসফরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এভাবে কোনো পদার্থের সংকেত জানা থাকলে খুব সহজেই পারমাণবিক ভরের সাহায্যে আণবিক ভর নির্ণয় করা যায়। এখন আমি একটু আলোচনা করব তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে। পদার্থের কোন আইসোটোপগুলোকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়? মূলত কোনো কোনো পদার্থের নিউক্লিয়াস অস্থিত গুণাবলী সম্পন্ন, অর্থাৎ নিউক্লিয়াসটি স্থিতিশীল নয়। এই আনস্টেবল নিউক্লিয়াসের ক্ষেত্রে এর নিউক্লিয়াস একটি বিশেষ প্রক্রিয়ায় ভেঙে পড়তে থাকে। এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াকেই বলা হয় তেজস্ক্রিয়তা। অর্থাৎ কোনো অস্থির পরমাণুর নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় কণা ও রশ্মি নির্গত হতে থাকে, ফলে উক্ত মৌলের পরমাণুটি বদলে অন্য মৌলের পরমাণুতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পারমাণবিক বিক্রিয়া। প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের মাধ্যমে এই প্রক্রিয়াটা অব্যাহত আছে। তাহলে যে সমস্ত পরমাণুর নিউক্লিয়াস অস্থিতিশীল, সেই পরমাণুর নিউক্লিয়াসগুলো থেকে অনবরত বিভিন্ন ধরনের কণা ও রশ্মি নির্গত হতে থাকে। তাহলে এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। আর যে কণা বা রশ্মি নির্গত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। আর যে মৌলের নিউক্লিয়াস থেকে এই তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয় তাদেরই বলা হয় মূলত তেজস্ক্রিয় আইসোটোপ। এখন আমরা একটু দেখি যে কোন কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, ফলে এক মৌলের পরমাণু রশ্মি নির্গমনের পরবর্তীতে পরিবর্তিত হয়ে অন্য মৌলের পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ পারমাণবিক বিক্রিয়া সংঘটিত হয় কোন কোন তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের মধ্য দিয়ে। আমরা একটু বিষয়টা লক্ষ্য করি যে 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। এদের বলা হয় আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মি। আলফা রশ্মি মূলত একটি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, অর্থাৎ 2টি প্রোটন ও 2টি নিউট্রনের জোট।
অর্থাৎ এখানে দুইটা প্রোটন থাকার কারণে এর আপেক্ষিক আধান হয় +1 +1 +2। আর যেহেতু এটা হিলিয়ামের নিউক্লিয়াস, তাই এটাকে এই প্রতীক দিয়ে প্রকাশ করা হয় আলফা কণাকে ভর সংখ্যা 4, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের যোগফল 4, দুইটা প্রোটন, পারমাণবিক সংখ্যা 2, আর দুইটা ইলেকট্রন ছিল সেগুলো পাওয়ার শেল থেকে বের করে নেওয়া হয়েছে। তাহলে পাওয়ার শেল থেকে দুইটা ইলেকট্রন হারিয়ে ফেললে একটা হিলিয়াম পরমাণুই হয়ে যাবে একটা আলফা কণা। বিটা রশ্মি মূলত কোনো মৌলের এই প্রোটনের চাইতে নিউট্রন সংখ্যা অনেক বেশি। মৌলের পরমাণুটা ক্ষুদ্রতর, অর্থাৎ অল্প ভরের পরমাণু, কিন্তু তারপরেও কম্পারেটিভলি প্রোটনের চাইতে নিউট্রনের পরিমাণ অনেক বেশি। তাদের ক্ষেত্রে মূলত নিউট্রন ভেঙে প্রোটন উৎপন্ন হয় ও ইলেকট্রন উৎপন্ন হয় আর এনার্জি উৎপন্ন হয়। এই প্রোটনটা নিউক্লিয়াসে স্থিত হয়, ফলে একটি নিউট্রন কমে একটি প্রোটন বৃদ্ধি পায় আর ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বের হয়। তখন এই গতিসম্পন্ন ইলেকট্রনকেই বলা হয় বিটা রশ্মি। যেমন আলফা কণা যখন গতিশীল থাকে তখন তাকে আলফা রশ্মি বলা হয়। একইভাবে এই নিউক্লিয়াস উদ্ভূত ইলেকট্রনকেই বলা হয় বিটা কণা এবং গতিশীল হলে বলা হয় বিটা রশ্মি। এই আলফা ও বিটা রশ্মি নির্গমনের সময় নিউক্লিয়াস কিছুটা ভর হারিয়ে ফেলে, যে ভরটার আর কোনো হিসাব করা সম্ভব হয় না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ভরটা একটা বিকিরণ আকারে প্রকৃতিতে মিশে গেছে। এই বিকিরণটাকে বলা হচ্ছে গামা রেডিয়েশন, অর্থাৎ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে পুরোপুরি ভরটা এনার্জিতে রূপান্তরিত হয়। এটা একটু উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে সবার বুঝার সুবিধার্থে। উদাহরণস্বরূপ আমরা রেডিয়ামের কথা বলতে পারি যে রেডিয়ামের ভর সংখ্যা 226, পারমাণবিক সংখ্যা 88। এখন রেডিয়াম থেকে যদি একটা আলফা কণা মাইনাস করা হয়, অর্থাৎ রেডিয়াম পরমাণু থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়, তাহলে রেডিয়াম 86 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট রেডনে পরিণত হচ্ছে, রেডনের একটি আইসোটোপে পরিণত হচ্ছে। রেডনের আইসোটোপে তাহলে ভর সংখ্যা কমে গেল কত? 4। তাহলে 226 মাইনাস 4 222। কিন্তু রেডনের পারমাণবিক সংখ্যা যেহেতু 82 অধিক, এ কারণে রেডনও স্থিতিশীল নয়। তাই রেডনেরও নিউক্লিয়াস ভাঙবে, ভেঙে নিউক্লিয়াস থেকে অর্থাৎ একটা আলফা কণা আবারও নির্গত হবে। তাহলে সেই ক্ষেত্রে রেডনের ভর সংখ্যা কমে যাবে 4 আর পারমাণবিক সংখ্যা কমবে 2, অর্থাৎ রেডন পোলোনিয়ামে পরিণত হবে। এইভাবে পোলোনিয়াম থেকে পরবর্তীতে 82 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট লেড উৎপন্ন হবে। তো এইভাবে আমরা আলফা কণার বিকিরণের মাধ্যমে এক মৌলের পরমাণুতে অন্য মৌলের পরমাণুতে রূপান্তরিত হতে দেখছি। এরপরে আলোচনা করব যে বিটা কণা কখন কিভাবে সৃষ্টি হয় এবং নির্গত হয়। কার্বন 14 আইসোটোপ। কার্বন 14 আইসোটোপে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 14 - 6 8। তাহলে আমরা দেখি যে প্রোটনের চাইতে নিউট্রন 6টায় 2টা বেশি। তাহলে যে প্রোটনের চাইতে নিউট্রন 33% বেশি। তো এক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের ভারসাম্যে আসার জন্য একটি নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন উৎপন্ন হবে আর এনার্জি উৎপন্ন হবে। তো এক্ষেত্রে তাহলে কার্বনের পরিবর্তনটা কি হচ্ছে? প্রোটন একটা বেড়ে গেল, 6 + 1 7, আর নিউট্রন হচ্ছে 8 থেকে একটা কমে গেল 7। তাহলে নতুন উৎপন্ন মৌলের ভর সংখ্যা হচ্ছে 7 7 14, যা কার্বন 14 সমান। কিন্তু পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা 1 বেড়ে গেছে, এই কারণে কার্বন মৌল রূপান্তরিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে কার্বন থেকে একটি বিটা কণা নির্গত হলে কার্বন পরমাণু হয়ে যায় নাইট্রোজেন পরমাণু, এবং এখান থেকে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ তথা গামা রশ্মি রূপে শক্তিও নির্গত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কার্বন 14 রূপান্তরিত হয়ে নাইট্রোজেনে পরিণত হলো, বিটা কণা, আর শক্তি উৎপন্ন হয়। তো আলফা ও বিটা রশ্মি নির্গমনের সময় যে ভরটা সম্পূর্ণরূপে শক্তিরূপে রেডিয়েশন হয় বা বিকিরণ হয়, সেই বিকিরিত রশ্মিকেই আমরা বলছি গামা রশ্মি। এই আলফা, বিটা ও গামা রশ্মি ব্যবহার করে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। যেমন
চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় এবং নিরাময়ের ক্ষেত্রে তেজস্ক্রিয় রশ্মির অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে। তোমাদের পাঠ্য বইয়ে 54 পেজে আইসোটোপের ব্যবহার শীর্ষক পরিচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে। এখানে চিকিৎসা ক্ষেত্রে বলা হচ্ছে রোগ নির্ণয়। রোগ নির্ণয়ের ক্ষেত্রে যেমন তেজস্ক্রিয় টেকনিশিয়াম 99 আইসোটোপের কথা বলা হচ্ছে। এটা শরীরে যদি ইনজেক্ট করা যায় তাহলে রক্তবাহিত হয়ে শরীরে বিভিন্ন স্থানে পৌঁছাবে। তারপর যে স্থানে পৌঁছাবে সেখান থেকে ক্ষুদ্র মাত্রা রেডিয়েশন হবে। এই রেডিয়েশন কাউন্টার মেশিন দিয়ে পরিমাপ করে আমরা রেডিয়েশনের মাত্রা ও তারতম্য দেখে স্পষ্ট বুঝতে পারবো যে যে স্থান থেকে রেডিয়েশনটা হচ্ছে সেই স্থানের কোষের গঠন কেমন, অর্থাৎ রোগাক্রান্ত কোষের অবস্থান চিহ্নিত করার ক্ষেত্রে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। আর টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম যেহেতু 6 ঘন্টা, 6 ঘন্টার পরে তেজস্ক্রিয়তা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, যে কারণে এটা শরীরের জন্য নিরাপদ। এছাড়া রোগ নিরাময়ের ক্ষেত্রেও তেজস্ক্রিয় আইসোটোপের অভূতপূর্ব ভূমিকা রয়েছে। যেমন তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 থাইরয়েড গ্ল্যান্ডের যে ক্যান্সার টিস্যু আছে সেই ক্যান্সার টিস্যুকে ধ্বংস করতে খুব সফলভাবে ব্যবহার করা হয়। এখানে 131 শরবত পান করানো হয়। পরবর্তীতে এটা যখন থাইরয়েড গ্ল্যান্ডে পৌঁছায় তখন এখান থেকে নির্গত তেজস্ক্রিয় বিটা রশ্মি থাইরয়েড ক্যান্সার টিস্যুকে ধ্বংস করে ফেলে। টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ের ক্ষেত্রে কোবাল্ট 60 ব্যবহার করা হয়। তাছাড়া 32 ফসফরাস ব্যবহার করা হয় ব্লাড ক্যান্সার তথা লিউকেমিয়ার ক্ষেত্রে ক্যান্সার টিস্যুকে গামা রশ্মির মাধ্যমে দূর করার প্রক্রিয়া হিসেবে। কৃষিক্ষেত্রেও ব্যাপকভাবে আইসোটোপের ব্যবহার করা হয়। বিশেষ করে কৃষি জমিতে আইসোটোপ মেশানো সার ব্যবহার করা হয়। তো সেখানে সেই মাটির স্তর ভেদ করে যখন তেজস্ক্রিয় রশ্মি বাইরে বের হয়ে আসে তখন সেই তেজস্ক্রিয় রশ্মিকে শনাক্তকরণ মেশিনের সাহায্যে স্পষ্টভাবে বোঝা যায় যে মাটির বুনট বা টেক্সচার কেমন, সেখানে কি কি উপাদান আছে আর কি কি উপাদান নাই। এই তেজস্ক্রিয় রশ্মির সাহায্যে সুস্পষ্টভাবে জমিতে কোন উপাদানের কতটুকু ঘাটতি আছে, কতটুকু পরিমাণ প্রয়োগ করতে হবে তা নির্ণয় করা সম্ভব। ফলে সহজ উপায়ে তেজস্ক্রিয় পদার্থ জমিতে ব্যবহার করে আমরা জমির ফার্টিলিটি বা উর্বরতা পরিমাপ করতে পারি। ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মিকে ব্যবহার করা হয়। তাই বিভিন্ন খাদ্য গুদামে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। তারপরে শুধু খাদ্য গুদাম নয়, ক্ষেত খামারেও তেজস্ক্রিয় আইসোটোপ স্প্রের মাধ্যমে নানান ক্ষতিকর পোকামাকড় হয় ধ্বংস করা হয়, নতুবা তাদের বংশবিস্তার রোধ করা সম্ভব হয়। আধুনিক যে জেনেটিক টেকনোলজি, অর্থাৎ যে টেকনোলজি সফল প্রয়োগের মাধ্যমে খাদ্য উৎপাদন অবিশ্বাস্য হারে বাড়ানো সম্ভব হয়েছে, তাও এই আইসোটোপের কল্যাণেই সম্ভব হয়েছে। কারণ আইসোটোপের মাধ্যমে নির্গত তেজস্ক্রিয় রশ্মি দিয়ে বিভিন্ন ফসলের বীজের অভ্যন্তরীণ যে জিনগত ডিজাইন, সেই ডিজাইন পরিবর্তন করে উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবন করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলিতে যে অ্যাটমিক রিয়াকশন ঘটানো হয়, যে পারমাণবিক বিক্রিয়া ঘটানো হয়, এই বিক্রিয়াগুলোর সংগঠনে কাঁচামাল হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। ঈশ্বরদীর রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, এখানেও মূলত তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে উদ্ভূত তাপশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার কাজে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামীতে পর্যায় সারণীর উপর আমার চতুর্থ লেকচার উপভোগের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।